গিয়ে লাভ নেই, ভরে গেছে কবরে। সাপ খপ বেরিয়ে আসবে কবর থেকে, মির্জাফরের আত্মা কোনো সাপে ঢুকে বেরিয়ে আসবে। আজকের ভিডিওটি হলো মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। এই পর্বেও আমরা অনেকগুলো জায়গা ভ্রমণ করেছি, একের পর এক সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই সেই নামক হারাম দেউরি বা বিশ্বাসঘাতক ফটক। এইখানেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয় মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে, যার ফলে বাংলার সূর্য অস্তমিত যায়। আর এরপর থেকেই শুরু হয় দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনাধীন কালেমালিপ্ত ভারতীয় ইতিহাস। মীর জাফরের বাড়ি জনসাধারণের জন্য বন্ধ বা প্রবেশ নিষেধ, কারণ হিন্দু মুসলমান যেই আসতেন তাকে গালিগালাজ করতেন। এখন নবম জেনারেশন চলছে মীর জাফরের ফ্যামিলিতে। সেই ফ্যামিলিতে আছে আইপিএস অফিসার, মাস্টার, প্রফেসর। তাই তারা গালিগালাজ না শুনতে পেরে বাড়ি জনসাধারণের জন্য বন্ধ করার নির্দেশ দেন। পলাশির যুদ্ধের আগে উইলিয়াম ওয়ার্ডস, মীর জাফর এবং তার ছেলে মিরনের মধ্যে শেষ গোপন সম্মেলন এখানেই অনুষ্ঠিত হয়, এবং যেখানে মীর জাফর কোরআনের ওপর হাত রেখে সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং ইংরেজদের সাথে সাথ দেওয়ার শপথ করেছিলেন। এখানে সিরাজকে হত্যার পর তার গলাকাটা লাশ নদীতে নিয়ে গিয়ে রাতের জন্য জাফরগঞ্জে রাখা হয়। এই দেখুন, প্রাইভেট 786 পর্যটক প্রবেশ নিষেধ। পরের দিন সকালে তার মৃতদেহ একটি হাতির ওপর রাখা হয় এবং মুর্শিদাবাদের রাস্তায় সিরাজদৌল্লার মা আমিনা বেগমের বাড়ির পাশ দিয়ে কুচকাওয়াজ করে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে নদী পার হয়ে খুশবাগে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হয়। যে সামনে থেকে যা দেখছি খুব একটা বড় লাগছে না। হচ্ছে মীর জাফরের বাড়িটার নাম ছিল গুলবাগ। গুলবাগ, গুলবাগ, গুলবাগ মানে খুব সৌন্দর্য, ঠিক আছে। আচ্ছা। সিরাজকে বাড়িতে যখন পলাশির যুদ্ধ থেকে যখন চলে আসছিল, ওখান থেকে ধরে নিয়ে এসে এই বাড়িতে বন্দি করেছিল। এই বাড়িটার নাম দিয়েছে নেমোখারাম দেউরি। নেমোখারাম দেউরি, দেউরি। আর সামনে হচ্ছে মীর জাফরের মসজিদ, এটা হচ্ছে প্রাইভেট মসজিদ। আচ্ছা, দেখাচ্ছে। আর বাঁদিকে হচ্ছে মীর জাফর তার পরিবারের 1100 কবর। আচ্ছা, পুরো বংশ ও ফ্যামিলি করে। ও এইখানকার লোকেরা মীর জাফরকে কিভাবে দেখে? এখানকার লোককে মীর জাফরকে তো ভালো চোখেই দেখে, মানে আজ থেকে 300-400 বছর আগে এগুলো কি করেছে তার ছেলে তারা তার ক্ষতি করেছে, তাই কি না? এখন তো হাজারো দেশে হাজারো মীর জাফর আছে, সেটা কথা না। এইটা কি এই মসজিদটা? ওটা ওদের প্রাইভেট মসজিদ। ওই যে কবরস্থান, কবরস্থান 1100 কবরস্থান এদিকে। বন্ধুরা, এটা হলো মীর জাফরের মসজিদ। তো এখন এটা প্রাইভেট মসজিদ। প্রাইভেট মানে মীর জাফরের বংশধরেরা যারা এখন রয়েছে, যারা মীর জাফরের বাড়িতে স্টে করছিল, তারাই এখানে সমস্ত মসজিদে ইউজ করে, সমস্ত লোকেদের জন্য নয়। আর মীর জাফরের মসজিদ থেকে জাস্ট কিছুটা দূরে ওইখানেই ছিল মীর জাফরের বাড়ি, সেটাও এখন তার সমস্ত লোকেরা থাকে। তো মসজিদ যেটা রয়েছে, দেখো মীর জাফরের বাড়ি ছিল ওখানটায়, মসজিদ এখানটা। আর মসজিদের জাস্ট অপোজিটে এই যে জায়গাটা রয়েছে, এই যে গেটটা তোমরা দেখছো, এই গেটটা অ্যাকচুয়ালি হচ্ছে কবরস্থান। এখানে দেখো নবাব মীর জাফর এবং তার পরিবারের ঐতিহাসিক কবর রয়েছে এখানে। 1100টা কবর রয়েছে এখানে। তো টিকিট বেশি নয়, টিকিট দেখতে পাচ্ছ 10 টাকার টিকিট। ববু কেটে ফেলেছে, দেখিয়ে দাও একবার টিকিটটাকে। এখানে কি লেখা আছে? কি করেছে লেখায়? যে আমাদের আবেদন, এই সমাধিক্ষেত্রে মীর জাফরের পারিবারিক, এখানে মিরন, মীর কাসিম বাদে সব নবাব নাজিমের কবর আছে। দীর্ঘানুক্রমে আমরা সমাধিক্ষেত্রে সেবা যত্ন করে আসছি। দুঃখের বিষয় মাসিক বেতন নবাবী আমলে জীবনযাপন করা কঠিন হচ্ছে, তাই আমাদের জীবন রক্ষা। আচ্ছা, জীবন রক্ষার জন্য 10 টাকা করে টিকিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা এখন এন্ট্রি নেব। এই যে দিস ইজ দ্য প্লেস যেখানে মীর জাফরের কবরস্থান রয়েছে। মীর জাফর বিশ্বাসঘাতক ছিলেন, আমরা তার কবর দেখতে এসেছি। কারণ দেখতে আসার এটা ম্যাটার হচ্ছে, কারণ হয় না যে এসছি দেখি সেই দিক থেকে। বন্ধুগণ, এসে গেছি, মানে লিটারালি কবর দেখতে এসে গেছি। আমাদেরও ওখানে সিমেট্রি আছে, সব ভুতুরে জায়গায় দিনের বেলা আসাই ভালো। কাউকে চিনি না। এখানে লেখা আছে নূরজাহান বেগমের কবর। অবভিয়াসলি কাউকে চিনব কী করে, কিন্তু তার পরিবারের 1100 জন, মানে বংশ পরম্পরায় তাদের কবর দেওয়া হচ্ছে। প্রায় 3.5 একর জায়গা জুড়ে এই কবরস্থান। এটি মীর জাফর থেকে শুরু করে নাজাফি রাজবংশের বাংলার পরবর্তী নবাবদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের কবর
এখানে আছে। কথিত আছে যে এই কবরস্থানে আগে এককালে একটি কিচেন গার্ডেন ছিল, যা শাহ খানম বেগম, যিনি মীর জাফরের স্ত্রী এবং আলীবর্দী খানের বোন, তিনি এই কিচেন গার্ডেনটি খুবই পছন্দ করতেন। ইনি কে? এত বড় কবর দখল করেছে, বডিটা তো এইটুকু, এত বড় পাথর দিয়েছে, আরও 5-6 জনের কবর হয়ে যেত এখানে। লোকে যেমন হোয়াট ইজ দিস ইয়ার, এইখানে পুচকে পুচকে কবরগুলো কাঁদে, ওই বাচ্চা ও বয়স্কদের পুচকে পুচকে কবরগুলো। আমার তো একটাই ভয়, এসব জায়গায় এলে বাড়ি গিয়ে না আরেকবার স্নান করব, বুঝলে? জানো তো মাথা ব্যথা আমার এমনিই গরম, তার উপর এসব কবর টবরে এলে কি হাওয়া লেগে যায় না যায়, রোদে গা পুড়ে যাচ্ছে বন্ধুগণ। মুর্শিদাবাদে আছি, আর এখানে দেখবার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার মধ্যে কোয়ালিটি জায়গা যেগুলো ছিল সব কটায় 20 টাকা 30 টাকা করে টিকিট ছিল। হ্যাঁ শোনো, এতই গরম না যে এখানে দেখো ইয়ে লাগিয়ে দিয়েছে, সোলার প্লেট লাগিয়ে দিয়েছে। আমরা নিজেদের মাথায় একটা করে সোলার প্লেট লাগিয়ে নিলে আমাদের বডিতেও এনার্জি থাকতো। এনিওয়ে, এই যে এরা বোধহয় একেবারে প্রাণত ছিল, 4জনকে জুড়ে দিয়ে একটা কবর করে দিয়েছে, 1 2 3 4, তাই না? এই রে, বুঝতেই পারছি না কোথায় পা দিচ্ছি, কী সব ভুলভাল কথাবার্তা বাবু বলছিলে যে কবরে লাথি মারতে হয়। ভাই হয়েছে, ডান। আমি যে কার উপর দিয়ে হাঁটছি আমি জানি না। আর দাঁড়ানো যাচ্ছে না। মির্জাফরের কবর কোথায় আছে জানি না, সাপ খোপ বেরিয়ে আসবে। এরা বলছিল কবর দেখার জন্য 50 টাকা দিয়ে গাইড নিতে, আমরা নিইনি, ঠিক আছে? মির্জাফরকে নিয়ে নিইনি ভাই, ওদিকে বহুত জঙ্গল আছে, আমরা নিইনি। আমরা মির্জাফরের কবর দেখতে এই ছিলুম। গুনে গুনে 1100 জনের কবর গোনা সম্ভব না। কালকে 1100টা যদি 1,10,000ও লিখে দেয় আমরা যেমন বুঝতে পারবো না। আর গিয়ে লাভ নেই, ভরে গেছে কবরে। সাপ খোপ বেরিয়ে আসবে কবর থেকে, মির্জাফরের আত্মা কোনো সাপে ঢুকে বেরিয়ে আসবে। দূর, 10 টাকা পুষিয়ে গেছে তো আমাদের। আরে এইগুলোও কবর গো, পা দেবে না। এইটাও কবর, মানে মানুষ পা না দিয়ে যাবে কোথায়? এদিকে আছে বোধহয়, আমাকে কে টানছে? ওদিক থেকে বোবো ডাকাডাকি করছে। ঠিক আছে, লেটস গো। ঘাস উঠে গেছে কবরে, 300 বছরের পুরনো কবর। আই এম নট এক্সাইটেড অ্যাট অল। জাস্ট রাস্তা দিয়ে পাস করছিলাম, মানে পাস করছিলাম, তো মনে হলো মুর্শিদাবাদে এসে গেছি, এত কিছু দেখেছি, চলো এটাও দেখে নিই। হয়ে গেছে, 10 টাকা টিকিট ছিল, পুষিয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। কি কোনটা বোবর বক্তব্য? এই যে এতটা বেড়া টেরা দিয়ে সুন্দরভাবে রেলিং করে জায়গাটা কবর দেওয়া রয়েছে, তো এই কবরটাই হবে আমাদের তথাকথিত বিখ্যাত মির্জাফরের কবর। ভাবা যায় মির্জাফর যে বিশ্বাসঘাতক, বিশ্বাস করেছিল। এখন অর্থ রোজগারের উপায় এত কম যে মানুষ কি করছে, সে বিশ্বাসঘাতকের কবরস্থান নিয়েও টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে। আচ্ছা, ও ঘুরে এসে দেখেছে এটা তার নয়, মানে মির্জাফরের কবরের এত সাজানো হতো। আচ্ছা, তোমাদের একটা ভালো জিনিস দেখাই যেটা আমি দেখেছি। আরে গান হচ্ছিস কেন? কপিরাইট খাবো শুধু, যেখানেই যাই গান হচ্ছে। তোমাদের দেখাই এইটা, দেখো, এটা হচ্ছে লিলি ফ্লাওয়ার। দিস ইজ সো বিউটিফুল। ওকে, লেটস গো। हो गया। হয়ে গেল কবর দেখা। এখন এগিয়ে চলি আমাদের এক্কা গাড়ির দিকে।
এই যে বোবো দাঁড়িয়ে আছে আমাদের এক্কা গাড়ির দিকে। এই হলো আমাদের এক্কা গাড়ি, আর ইনি হলেন আমাদের ধর্মেন্দ্র। হাই ধর্মেন্দ্র, কেমন আছিস? ভালো আছিস তো বাবা? ইউ আর আ গুড বয়। শুধু খায়, পটি করে আর দৌড়োয়। এটা হচ্ছে ধর্মেন্দ্রর ফ্রেন্ড। এটা কিন্তু ঘোড়া নয় বন্ধুরা, এটা কিন্তু খচ্চর। ওরে বাবালি, খুব সুইট এটা। বন্ধুরা এখন চলে এসেছি এর পরের কবর, আজি মনীষার কবর। এটাকে বলা হয় জীবন্ত কবর। তো কবরে ভরা জীবন, মানে আমাদের এই মুহূর্তে হয়েছে কবরে ভরা জীবন। আচ্ছা, জীবন্ত কবর আজি মনীষা। তো স্টোরিটা ভিতরে গিয়ে তোমাদের বলছি। ততক্ষণে বোবো এখানে আখের রস নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই হলো দাদা। আমরা হাঁপিয়ে এত গেছি যে বোবো আখের রস নিয়ে দাঁড়িয়ে আছে। খাও খাও বোবো। ও না, তুমি একটু নুন বেশি খাবে এরকম কিছু? শুরু করে দাও। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে দেওয়ানি লাভ করে বাংলা এলাকায় নবাবি শুরু করেন মুর্শিদ কুলি খাঁ। তার কোনো ছেলে ছিল না, একটাই মেয়ে ছিল, যার নাম আজিমুন্নিসা বেগম। এই আজিমুন্নিসার সাথে বিবাহ হয়েছিল নবাব সুজাউদ্দিনের। মুর্শিদ কুলি সুজাউদ্দিনকে উড়িষ্যা রাজ্যের সুবেদার পদে নিযুক্ত করেন এবং মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পর সুজাউদ্দিন হয়ে ওঠেন বাংলার নবাব। এই আজিমুন্নিসা বেগমের ওপর 2-3টি লোককথা প্রচলিত রয়েছে। বিবাহের পর আজিমুন্নিসা তার পিতার কাছেই থাকতেন। একসময় তার এক দুরারোগ্য রোগ হয়। অনেক বৈদ্য হাকিম এসেও তার এই রোগ সারাতে পারছিলেন না কিছুতেই। তখন এক ফকির এসে তাকে পরামর্শ দেন মানুষের কলিজা দিয়ে বানানো ওষুধ খেলে তার এই রোগ থেকে মুক্তি ঘটবে। কিন্তু এই ওষুধটির প্রতি আসক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। নবাবের একমাত্র কন্যা হওয়ার সুবাদে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তাই তিনি তার নিজের গুপ্তচরদের সহায়তায় প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে বানানো ঔষধ খেতেন। এরপর তিনি সুস্থ হয়ে উঠলেও ওই ঔষধের প্রতি আসক্তিভাবটা তার কাটেনি, তাই তিনি প্রতিদিন একটি মানুষকে হত্যা করে যান। এই খবর কানে গিয়ে পৌঁছায় নবাব মুর্শিদ কুল্লির। তার এই মেয়ের নির্মম ধর্মবিরোধী কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারই নির্দেশে তার মেয়ের জীবন্ত কবর এখানে দেওয়া হয়। তবে লোককথাটি যে মিথ্যে তার সময়কাল লক্ষ্য করলেই বুঝতে পারা যায়। ঐতিহাসিক সূত্র মতে নবাব মুর্শিদ কুল্লির মৃত্যুর 5 বছর পর আজিমুন্নিসা বেগমের মৃত্যু হয়। তাহলে প্রশ্ন ওঠে, আজিমুন্নিসা বেগমকে কে জীবন্ত কবর দিয়েছিলেন? তাই এর জন্য আরেকটি লোককথা প্রচলিত হয়, যেখানে বলা হয় বিবাহের পর সুজাউদ্দিনকে চলে যেতে হয়েছিল উড়িষ্যাতে, আর আজিমুন্নিসা রয়ে গিয়েছিলেন এই মুর্শিদাবাদে। সেই সময় আজিমুন্নিসা কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বাংলার নবাব হওয়ার পর সুজাউদ্দিনের কানে এই অবৈধ সম্পর্কের কথাগুলি আসে। তখন তিনি আজিমুন্নিসা বেগমের মৃত্যুর আদেশ দেন। তখন প্রশ্ন আসে, আজিমুন্নিসার পুত্র সরফরাজ খান, যে কিনা পরবর্তীকালে বাংলার নবাব হয়েছিলেন, তিনি কেন তার মায়ের হত্যাকাণ্ডে বাধা দিলেন না? তবে এও শোনা যায় যে বেগম ছিলেন খুব নিষ্ঠাবান ধর্মপরায়ণ মহিলা। এই কবরস্থানে প্রবেশ করলে দেখা যায় একটি সিঁড়ি, আর এই সিঁড়ির নিচেই আছে আজিমুন্নিসা বেগমের কবর। অত্যন্ত ব্যাকুল বেগে দেখছে। এই সিঁড়ির উপর লোহার জালি দেওয়া ছিল আগে, যাতে প্রত্যেক ব্যক্তির পদধূলি গিয়ে পড়ে আজিমুন্নিসা বেগমের কবরের ওপর। আর তার উপরে সমাধির উপর দিয়ে আমরা এসেছি। এই হলো আজিমুন্নিসা বেগমের সমাধি। আজিমুন্নিসা ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে এবং তাকে নিয়ে প্রচলিত যে গল্প রয়েছে সেটা হলো আজিমুন্নিসা বেগমের তৎকালীন সময় খুব ভয়ঙ্কর একটি রোগ হয়। সেই রোগটি হলো যক্ষা রোগ, এবং যক্ষা রোগের সেই সময় কোনো ওষুধ ছিল না। তো তাকে ডাক্তার বদ্যি যিনি ছিলেন একজন বিশেষ পন্থা অবলম্বন করতে বলেছিলেন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো সেটা ছিল হচ্ছে যে ছোট শিশু রয়েছে, শিশুদের হৃৎপিণ্ড খেতে হবে, যেটা আমাকে বলা হচ্ছে কলিজা খেতে হবে। তো এই জন্য আজিমুন্নিসা বেগম কী করেছিলেন, শিশুদের কলিজা খেতেন এবং খেতে খেতে উনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলেন যে ওনার ওই কলিজা খাওয়াতে উনি আসক্ত হয়ে উঠেছিলেন এবং সেই জন্য উনি 30টি শিশুর কলিজা খেয়েছিলেন। এই যে ব্যবহার সেটা এতটাই ব্যভিচারী যে তার পিতা মুর্শিদ কুলি খাঁ কিন্তু এটা মেনে নিতে পারেননি। আর সেই জন্য তিনি কি করেছিলেন, তার কন্যাকে কি করেছিলেন, জীবন্ত কবর দিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে আজিমুন্নিসা বেগমের কবর, জীবন্ত কবর দিয়ে দিয়েছিলেন এখানে। শুধু তাই নয়, এই যে কবরটা উনি দিয়েছিলেন, এই কবরটা দেখো তোমরা, এটা কিন্তু নিচের দিকে, মানে কবরের উপরে একটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে নিচের তলা যেখানে কবর দিয়ে দিয়েছে।
এমনই পাপ উনি করেছিলেন যে জীবন্ত কবর দিয়েছিলেন। এবং এই কবরের জায়গা থেকে বেরিয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে এবার সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে রয়েছে একটা সম্পূর্ণ জায়গা যেখানে একটা বাগান বানানো রয়েছে। এই হচ্ছে সেই বাগান যেটা কবরের উপরে বানানো হয়েছে। দেখো কিছুক্ষণ আগে আমরা এখানে ছিলাম। এখানে রয়েছে আজিমুনিশা বেগমের কবরস্থান। ওখান থেকে প্রবেশ করে ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতেই এই কবরটা রয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতেই কবরটা রয়েছে। আর ওখানে হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠে এই কবর দিয়ে হেঁটে হেঁটে সকলেই বাগানটায় যাচ্ছে। মানে এনার বেসিক্যালি লজিক ছিল যে মুর্শিদ কুলি খাঁ এতই ক্রোধিত হয়েছিলেন তার মেয়ের এই ব্যভিচারী ব্যবহারে যে তিনি তাকে শুধু কবরই দেননি, তার মৃত্যুর পর তার কবরের উপর দিয়ে লক্ষ লক্ষ লোক হেঁটে যাবে পা দিয়ে, সেই ব্যবস্থা উনি করে গেছিলেন যাতে তার পাপ একটু কম হয়। ঠিক আছে, এই হচ্ছে গল্প। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই সামনেই দেখা যাবে একটি ভগ্নপ্রায় মসজিদের অংশ। 1734 সালে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের দ্বারা এই স্থানে এই মসজিদটি নির্মিত হয়েছিল, কিন্তু এটি একটি নদী দ্বারা আংশিকভাবে ভেসে যায় এবং এর একটি ছোট অংশই অবশিষ্ট রয়েছে আজ। আর এই ভগ্ন মসজিদ সংলগ্ন একটি সুন্দর বাগান রয়েছে সামনে। শোনা যায় বেগম আজিমুন্নিসা তার এই সমাধি তিনি তার নিজের জন্য নির্মাণ করিয়েছিলেন। এই কবরস্থানের পিছনে রয়েছে চাষের জমি, কলা গাছ বলো আখ গাছ বলো সব চাষ হয়ে রয়েছে, কত গাছ রয়েছে। এরপরে আমরা এগিয়ে চললাম কাটরা মসজিদের উদ্দেশ্যে। আচ্ছা, দেখে এলাম কুর্মিতলা মোড়। আচ্ছা, আর সামনে যেটা যাচ্ছি ওটা কাটরা মসজিদ নামে পরিচিত, এটা হচ্ছে কাটরা মসজিদ বলা হয় জায়গাটা। আচ্ছা, তার একটু আগিয়ে গেলে নাকুরতলা। আর এইটা হচ্ছে বাইপাস। এই রোডটা ধরে সোজা চলে গেলে একদম চলে যাবে শিয়ালদা। কতদিন লাগবে সময়? কতদিন লাগবে মানে কি ঘোড়াতে? ঘোড়া করে গেলে কত? আর ঘোড়া করে যদি না যাই কিসে করে যাবে? এখানে কি বাস আছে? বাস আছে, ওই যে বহরমপুর থেকে বাস। ও, বহরমপুর লালবাগ থেকে বাস নিয়ে যা। বহরমপুর থেকে যেতে গেলে তোমার সেই ট্রেনে করে যেতে হবে। না না না, বহরমপুর থেকে আপনি হাজারদুয়ারির সামনে টেকার পাবেন। বহরমপুর যাচ্ছে, তোর থেকে ওখান থেকে বাস ধরলে একবার সোজা আপনার চলে যাবে ধর্মতলা। বাসে খুব জার্নি রাস্তা। তাও কতদিন মানে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে বলতে গেলে মোটামুটি ওই না 5 ঘন্টা ধরে রাখে। রাস্তা খারাপ তো 5 ঘন্টা। ওই এমন কোনো লাভ না ওদের। ট্রেনেরই ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, বাসে যা জার্নি যা কষ্ট, আর রাস্তাঘাট যদি ভালো না খারাপ। এখানে স্কুল দেখলাম। এমনিতে স্কুলপত্র কেমন এখানে? ইংলিশ মিডিয়াম স্কুল আছে আছে, বহরমপুরের দিকে আছে। বহরমপুরের দিকে আছে, এই এলাকাটায় নেই সেভাবে, তাই না? এখন যে আছে মাসে মাসে এসে ঘুরতে। দেখছো বোবো শুয়ে পড়েছে একটা গাড়িতে, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এটা হচ্ছে কাটরা মসজিদ, মুর্শিদ কুলি খাঁর এই রাজধানী মুর্শিদাবাদ। হ্যাঁ, এটাই তো রাজধানী, যার নাম মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁর নাম মুর্শিদাবাদ, কাটরা মসজিদ। এটা কি অ্যাকচুয়ালি ওর কবর নাকি? ওর সিঁড়ির নিচে কবর আছে, ওদিকটায় কবর আছে, এটা পিছনের দিক, এখান দিয়ে যাও। মুর্শিদ কুলি খাঁ এখানেও কোনো বার্ধক্যে নেই, উপনীত হয়ে এন্ট্রি একটি ফিস নেই। মসজিদ সংলগ্ন তার সমাধি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। সেই তিনি তার রেড ফোর্টে বিশ্বস্ত গেছিলাম, রেড অনুসারী ফোর্টটা বিশাল মুরাদ বড় ছিল, ফরাজ পিছনে খানকে লাল লাল মসজিদটি পাথর ছিল। নির্মাণের দায়িত্ব অর্পণ তো করেন। এভাবে ঢুকবো, চলো। মসজিদটি ইটের তৈরি এবং একটি বর্গাকার প্লান্টের ওপর দাঁড়িয়ে আছে। এর চারপাশে দোতলা গম্বুজ কক্ষ দিয়ে ঘেরা, যেগুলো তখনকার দিনে যারা কোরআন পাঠ করতেন তাদের জন্য নির্মিত হয়েছিল। তাদেরকে মাদ্রাসাও বলা যেতে পারে। সমস্ত কক্ষে 700 জন কোরআন পাঠকারী থাকতে পারে। 4টি বড় মিনার 4 কোণায় দাঁড়িয়ে আছে। এগুলি পরিকল্পনায় অষ্টভুজাকার এবং ওপরের দিকে টেপার। মসজিদের সামনের দুটি টাওয়ার বা মিনার 70 ফুট উঁচু এবং ব্যাস 25 ফুট। পুরো মসজিদটি চতুর্ভুজাকৃতির। পুরো মসজিদটিতে কোনো স্তম্ভের সমর্থন নেই, তবে এটিকে মসজিদের নিচে একটি উঁচু মঞ্চ বা কয়েকটি খিলান দ্বারা সাপোর্ট দেওয়া হয়েছে। 1897 সালের ভূমিকম্পে মসজিদটি ধ্বংস হয়ে গেছে। প্রতিটি মিনারে একটি ঘোরানো সিঁড়ি রয়েছে যা শীর্ষে নিয়ে যায়। সেখান থেকে মুর্শিদাবাদ শহরে একটি বড় অংশ দেখা যায়। মসজিদের 2 প্রান্তে 70 ফুট উচ্চতায় 2টি মিনার এখনও জরাজীর্ণ অবস্থায় বিদ্যমান। তাদের গম্বুজ ছিল যা 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। 1780 সালে উইলিয়াম হজেস নামে একজন ভ্রমণকারী লিখেছিলেন যে মসজিদটিতে 700 জন কোরআন পাঠকারী বসবাস করতেন।
মসজিদে প্রবেশের পথটি পূর্ব দিক থেকে 14টি সিঁড়ি বেয়ে এই সিঁড়ি নিচে নবাব মুর্শিদ কুলি খানকে সমাহিত করা হয়েছে। নবাবের ইচ্ছা অনুযায়ী এটি করা হয়েছে, যিনি তার দ্বারা সংগঠিত অপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং নম্রতার সাথে এটি আদেশ দিয়েছিলেন। তিনি এমন এক জায়গায় দাফন করতে চেয়েছিলেন যেখানে তাকে পদদলিত করা যায় এবং সেই সিঁড়ি বেয়ে মসজিদে প্রবেশকারী সম্মানিত ব্যক্তিদের পায়ের ছাপ এবং পায়ের ছোঁয়া পাওয়া যায়। তাই 1725 সালে নবাবের মৃত্যুর পর তার মৃতদেহ সিঁড়ির নিচে সমাহিত করা হয়। টোটাল এরিয়া 19.5 একর এবং 2000 জন নামাজের ব্যবস্থা করা যায়। এই কারণেই মেঝেতে 2000টি বর্গাকার টাইপ ম্যাট চিত্রিত করা আছে, যার প্রত্যেকটি একক নামাজ পাঠক ব্যবহার করেন। যত মসজিদে গেছি একই। মনে নেই মোবো, তাজমহলে উঠেছিলাম এরকম। ওই যে মসজিদটা একটা ওল্ড কিলায় গেছিলাম না, এত বড় বিরাট জায়গা জুড়ে এই মসজিদ ভারতীয় শিল্প স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। এত বড় মসজিদ দেখে মনে হয় যেন একটি কোনো দুর্গ বা প্রাসাদ। মসজিদ নির্মাণের ইট বালি চুন সুরকি রয়ে গেছে ভগ্নাবশেষ, কিন্তু নেই আর তখনকার মানুষজন, নেই আর তখনকার সময়ের মসজিদ। এখন আর নামাজও আদায় হয় না, তাই ইতিহাস রয়ে গেছে। ইতিহাসের মাধ্যমেই আমরা জানতে পারি সব। এই যে এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড মসজিদের। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচেই আছে নবাব মুর্শিদ কুলি খায়ের সমাধি। আমরা মসজিদে প্রবেশ করেছিলাম মসজিদের ব্যাক গেট দিয়ে। ফ্রন্ট গেট জনসাধারণের জন্য খোলা থাকে না। আমি এই রোদটাকেই সহ্য করতে পারি না। এই রোদটার জন্যই আমার মাথাটা গরম হয়ে যায় আর আমি দাঁত মুখ খিঁচে ফেলি। হ্যাঁ, ভিডিও করছি। এরপরে বেরোবে যখন ছাতাটা নিও তো। প্রচন্ড গরম বন্ধুরা। দেখছো বোবো কিরকম আমার মাথা স্কার্ফটা পড়েছে। অসম্ভব রোদ, আনইমাজিনেবল রোদ, বুঝেছো তো? সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছাতাটা এনেছি কিন্তু বহন করার ভয়, সেটা নিয়ে ঢুকলাম না। ওয়েল, আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম আর এখন বাজে 1:45 মতন। তো সেদিক থেকে আমরা অনেকটাই কভার করে ফেলেছি। ঘন ঘাস পাশে, মানে এটা একটা মাঠ, মানে মেনটেনেন্সের অভাবে ঘাস এত বড় হয়েছে যে দেখে মনে হচ্ছে এর মধ্যে বাঘও লুকিয়ে থাকতে পারে, এরকমই অবস্থা। আর এটা হচ্ছে মুর্শিদ কুলি খায়ের বাসভবন, যেখানে সব দিকই ভাঙাচোরা। হ্যাঁ, ছিল কবর টবর সবই আছে, বাট ইটস ওকে। এই যে এই লোকটাকে ভালো করে চিনে রাখুন সবাই। এই আপনাদের চ্যানেলের কি প্রতিষ্ঠাতা। হিস্ট্রিটা একটু বলো, শুনে নি। তোমার কামানটা হচ্ছে ঢাকার এক জনতা নামে কর্মকার, উনি তৈরি করেছিল। কামানটার ওজন 7 টন, তারও বেশি। এটাকে বলা হয় জাহান কোষা কামান। জাহান কোষা কামান, আচ্ছা। ঢাকার একজন তৈরি করেছিলেন। এটা চলে তো এটা এখানে নিয়ে আসা হলো কেন? এখানে একটা ঘর ছিল, এই ঘরটা বিরাট ঘর ছিল, রাখা হয়েছিল। আর এর পিছন দিক যেটা, সেটা হাজারদুয়ারির সামনে আছে, এটা সামনে মডেল। আচ্ছা, এটা ইউজ হয়েছে তো এক সময়? কোন যুদ্ধে ইউজ হয়েছে? এটা আগেকার দিনে নবাবী আমলে। আচ্ছা আচ্ছা, চলো ঘুরে আসি, তাহলে দেখে আসি। কাটরা মসজিদ থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে ছিল মুর্শিদ কুলি খাঁর গোলা বারুদ রাখার স্থান। সে কারণে জায়গাটির নাম তোপখানা।
তার শেষ নিদর্শন ইতিহাস বিখ্যাত এই জাহানকোষা কামান। জাহানকোষা মানে জগৎজয়ী। কামানটি দীর্ঘদিন গাছের গোড়ায় আটকে ছিল, বর্তমানে একটি বেদির উপর বসানো রয়েছে। 17 ফুট 6 ইঞ্চি লম্বা, ওজন 212 মণ। চার্জের জন্য প্রয়োজনীয় পাউডার 28টি সিআর। দৈর্ঘ্যে 18 ফুট, পরিধি 4 ফুট। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড, যেখানে ফার্সি ভাষায় লেখা রয়েছে কামানটির জন্ম ইতিহাস। সম্রাট শাহজাহানের রাজত্বকালে বাংলার সুবাদার ইসলাম খাঁর আমলে দারোগা শের মোহাম্মদের অধীনে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কামানটি ঢাকায় নির্মাণ করেন। ওজন ছিল 212 মণ। একবার দাগতে 18 সের বারুদ লাগত। কামানটি পর্যটকদের কাছে এখনো বিস্ময়। এর মধ্যে সোনাটা বের করা যাবে? সোনা যেভাবে করে বাবা, এই হাতগুলো দেখো। এর ভিতরটা কি আছে? দেবো সিল করে দিয়েছে। এখানে রাখা রয়েছে, একটু কি তোলার চেষ্টা করছে, হচ্ছে না। আচ্ছা না, আশেপাশের বাড়িতে দেখো, আশেপাশের লোকজনের বাড়ি। তুমি ঠিক করে ভিডিও করবে? ভিডিও করছো সেই যে বাড়ি, সেই বাড়ির সামনে এর ভিতরে সাপ ঢুকে বসে থাকবে এখন। এইভাবে এখানে গোলাটা ঢুকাতো, ঢুকিয়ে এই গোলা টানতে কত লোক লাগবে বলো তো? প্রচুর। ব্রিটিশ শাসনকালে ভারতীয় উপমহাদেশে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন হাজারদুয়ারি প্যালেস। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত নান্দনিক এই সৌন্দর্যটি ভ্রমণ পিপাসুদের কাছে এক চরম আগ্রহের বিষয়বস্তু। অনেকে মনে করেন এই হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন সিরাজদৌল্লা, কিন্তু এটি ভুল ধারণা। সিরাজদৌল্লার প্রাসাদের নাম ছিল মনসুরগঞ্জ প্রাসাদ বা হিরাজিল প্রাসাদ, যা বর্তমানে ভাগীরথী নদীর বুকেই বিলীন হয়ে গেছে। 1829 সালের 29শে আগস্ট নবাব নাজিম হুমায়ুন জা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ পেন্টিংয়ের সময় বহু গণমান্য নাগরিকের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের ডানকান ম্যাকলায়েড প্রাসাদটির পরিকল্পনা করেন। প্রাসাদের ভেতরে কারুকার্য অত্যন্ত সুন্দর। একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর এবং অফিস ঘর। সিরাজের তরবারি, আলীবর্দীর তরবারি, নাদির শাহের বল্লম ও শিরস্ত্রাণ, মীর কাসিমের ছোড়া, মীর কাসিমের মুঙ্গের কারখানার বন্দুক এবং আরও বিভিন্ন ধরনের বন্দুক, ছোড়া, বল্লম, খঞ্জর রয়েছে এই অস্ত্রাগারে। পলাশী যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র এখানে রয়েছে। প্রাসাদটির দোতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি এবং দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তুগুলির মধ্যে মুর্শিদ কুলি খাঁর মার্বেল পাত্রের সিংহাসন, সিরাজের রূপার সিংহাসন, পান পাত্র, চীনামাটির বিভিন্ন রকমের ফুলদানি, হাতির দাঁতের সোফা সেট, পালকি, রূপার পালকি, নবাব ব্যবহৃত বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মূর্তি, মমি করা দুষ্প্রাপ্য প্রচুর পাখি উল্লেখযোগ্য। এছাড়া দোতলার লাইব্রেরিতে আছে উর্দু, ইংরেজি, ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত প্রায় 12,000 দুর্মূল্য ও দুষ্প্রাপ্য বই। কিন্তু এসবের কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নয়। প্রাসাদটির উচ্চতা 80 ফুট। সেই সময় তৈরি করতে খরচা পড়েছিল 16 লক্ষ টাকা। শোনা যায় যে এই প্রাসাদের গাঁথুনিতে প্রচুর খয়ের জল, মৌরি জল, ডিমের কুসুম ব্যবহার করায় এর গঠন খুব মজবুত। প্রাসাদটি নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। হাজারদুয়ারি প্রাসাদ প্রতি শুক্রবার বন্ধ থাকে। 15 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না। রাত্রের আলো হাজারদুয়ারি প্রাসাদকে করে তোলে অনন্য। বাচ্চোয়ালি তোপের ঠিক পাশেই দেখা যাবে সিরাজের মদিনা। কথিত আছে মদিনা নির্মাণের সময় নৌশিরি বানু বেগমের সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে নিয়ে এখানে রাখেন। এরপর মদিনার ভিত্তি স্থাপন হয়। একসময় মদিনার দরজা ছিল মূল্যবান রত্ন দ্বারা খচিত। মীর কাসিম যখন রাজধানী পরিবর্তন করে মুঙ্গেরে নিয়ে যান, তখনই রত্নগুলি দরজা থেকে তুলে নিয়ে যান। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক অপোজিটেই লক্ষ্য করা যায় একটি ইমামবাড়া রয়েছে। সিরাজদৌল্লার আমলে নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফেরাদুন জা অপর একটি ইমামবাড়া তৈরি করেন। ইমামবাড়াটি মদিনায় ইমানের পদচিহ্ন, ধর্মপুস্তক, তাজিয়া, পতাকা, আলম পাঞ্জা ইত্যাদি রয়েছে। মহরমের সময় ইমামবাড়াটিকে সুন্দর করে সাজানো হয় এবং তখন এটি খোলা থাকে জনসাধারণের জন্য। 1847 সালে এটি তৈরি করতে খরচা হয় 6 লক্ষেরও কিছু বেশি টাকা। এটি বাংলার বৃহত্তম ইমামবাড়া।
জাহানকোষের মতোই একটি বিশাল কামান দেখতে পাওয়া যায় হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়ার মাঝখানে সিরাজের মদিনার পাশেই। কামানটি 18 ফুট লম্বা, ওজন 16,880 পাউন্ড। কামানটিতে 3টি চেম্বার আছে। ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদে কামানটি আনবার সময় নৌকাডুবি ঘটে। পরে নবাব হুমায়ুন যার সময় গঙ্গাগর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয়। শোনা যায় কামানটি একবারই দাগা হয়েছিল এবং তখন কামানটির প্রচণ্ড আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটে। এই জন্য এর নাম বাচ্চু আলী তোপ। এই কারণেই কামানটি আর কখনো দাগা হয়নি। চোখে পড়ল হাজারদুয়ারি ও ইমামবাড়ার ঠিক মাঝখানে একটি ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারটি নিজামত, ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। ক্লক টাওয়ারটি হাজারদুয়ারি প্রাসাদের স্থপতি কর্নেল ম্যাকলিওডের একজন ভারতীয় বাঙালি সহকারী সাগর মিস্ত্রি ডিজাইন করেছিলেন। ঘড়ির টাওয়ারটি একটি ভারী আওয়াজকারী ঘণ্টা। ঘড়ির টাওয়ারের ডায়ালটি পূর্বমুখী, ভাগীরথী নদীর দিকে, সম্ভবত নৌকায় ভ্রমণকারী নাবিক এবং যাত্রীদের জন্য। মুর্শিদাবাদ ভ্রমণের এই একদিনের ট্যুরে আমরা অনেকগুলো জায়গা দর্শন করেছিলাম। ইতিহাসের বইয়ে পড়া ঐতিহাসিক স্থানগুলিকে চাক্ষুষ উপলব্ধি করতে পারার অনুভূতিই আলাদা। বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো জায়গার কথা জানা থাকে যেখানে একদিনের ট্যুর করে আসা সম্ভব, তাহলে সেগুলো জানিয়ে আমাদের কমেন্ট করো।